ওকে, শুরু করছি আজকের লেকচার। আজকে আমরা ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3.1 তথা সরল রেখা চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3.1 এর লেকচার 1। আমরা চ্যাপ্টার 6.1-এ ত্রিকোণমিতি শুরু করেছি, রাইট? এবং আমাদের পরিচিত জিনিস দিয়েই শুরু করেছি। আমরা 3.1-এও আমরা যা জানি সেই জানা জিনিসের সাথে অজানা জিনিসের কানেকশন করব, বাট আজকে জানা জিনিস, ঠিক আছে? তবে এই যে 3.1 বললাম এটাকে সরল রেখা, তো বোঝাই যাচ্ছে নাম শুনে সরল রেখা মানে কি জ্যামিতি। এসএসসি আর ইন্টারের জ্যামিতির মধ্যে একটা বড় লম্বা পার্থক্য আছে, অনেক লম্বা একটা পার্থক্য আছে। আমরা সেই পার্থক্যটা আগে মনে প্রাণে বোঝার চেষ্টা করব। কেন? কারণ আমরা 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, বা এক কথায় ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যেভাবে জ্যামিতি শিখে আসছি, ইন্টারমিডিয়েটের জ্যামিতি সেভাবে না, সম্পূর্ণ ডিফারেন্ট। কিন্তু তার মানে কি আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যা শিখে আসছি সেগুলো কি আমার লাগবে না? ইচ অ্যান্ড এভরিথিং লাগবে, কিন্তু যেভাবে আমরা ব্যবহার করে আসছি সেভাবে লাগবে না, অন্যভাবে লাগবে। কিভাবে বলছি। সো আমরা শিখতে যাচ্ছি জ্যামিতি ইন্টারমিডিয়েটে। ফার্স্ট পেপারে জ্যামিতিতে 3টা অধ্যায় আছে। ফার্স্ট অফ অল চ্যাপ্টার 2 ভেক্টর, চ্যাপ্টার 3 সরলরেখা, চ্যাপ্টার 4 বৃত্ত। এই চ্যাপ্টার 2 এটা তোমরা শিখবা হচ্ছে ফিজিক্সে গিয়ে, মানে এত ডিটেলসে ফিজিক্সে শিখবা। আমি ক্লাস নিব, বাট ফিজিক্সে তুমি অনেক ডিটেলসে শিখে ফেলবা, যাতে ম্যাথে তোমাকে অতটা বেশি জোর দেওয়ার প্রয়োজন পড়বে না। ফিজিক্সের অল্প কিছু থিওরি দিয়েই আমরা পুরো চ্যাপ্টার 2 বইয়ের শেষ করে ফেলতে পারি। আমরা চ্যাপ্টার 2 করব আমাদের ম্যাট্রিক্সটা শেষ হওয়ার পর। এটা আমরা অনলাইনে করব, প্রথমেই বলে নেই, কারণ তার মধ্যে তোমাদের ফিজিক্স ব্যাচ শুরু হয়ে যাবে। ফিজিক্স ব্যাচ শুরু হলে যে ব্যাচেই শুরু করো না কেন, শুরুটা ভেক্টর দিয়ে করবে। তাই একই জিনিস ডাবল শিখে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। এম আই ক্লিয়ার? ওকে, ফাইন। এখন আসি জ্যামিতি জিনিসটা কি। আমাদের জ্যামিতি আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে ধরনের জ্যামিতি শিখে আসছি, সেই ধরনের জ্যামিতিকে আমরা বলি ইউক্লিডিয়ান জিওমেট্রি। ইউক্লিডিয়ান জিওমেট্রি। এই যে ইউক্লিডিয়ান জিওমেট্রি, এই ইউক্লিডিয়ান জিওমেট্রি গ্রিক ম্যাথমেটিশিয়ান ইউক্লিড তার 465টা থিওরাম এর উপরে বেস করে স্টাবলিশড, ঠিক আছে? এখানে আমরা কি শিখি? আমরা শিখেছি সম্পাদ্য উপপাদ্য, রাইট? আমরা সম্পাদ্য উপপাদ্য শিখেছি। এটাকে যদি ইংরেজি টার্মসে বলি তাহলে আমরা শিখেছি এক্সিওমস অ্যান্ড প্রুফস। প্রমাণ, প্রতিজ্ঞা, স্বীকার্য, অনুসিদ্ধান্ত, এই সকল নাম আমরা শিখেছি, বা এই সকল টার্মস আমরা জেনেছি। ইয়েস অর নো? ইন শর্ট, আমরা যদি বলতে চাই ইউক্লিডের জিওমেট্রিতে জ্যামিতির বেসিক বা জ্যামিতির ফান্ডামেন্টাল জিনিস তো ছিল, কিন্তু ইউক্লিডিয়ান জিওমেট্রিতে একদম বেসিক জিনিস ছিল হচ্ছে চিত্র। আমরা কোনো জ্যামিতি চিত্র বাদে করা সম্ভব ছিল কি? আমরা সম্পাদ্য করব, উপপাদ্য করব, যাই করি না কেন চিত্র ব্যতীত কি করতে পারবো? সবগুলো লিখতে হবে। আমি কি বলে দিব যে লেখা শুরু করেন এরপরে লিখবেন? ওকে, ফাইন। তাহলে আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রিতে কি দেখতে পাবো, কি দেখতে পেয়েছি? ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সিদ্ধান্ত, স্বীকার্য, অনুসিদ্ধান্ত, যেগুলো থেকে আমরা বিভিন্ন রকমের প্রুফ বা বিভিন্ন রকম এক্সিওমস করেছি, অর্থাৎ সম্পাদ্য উপপাদ্য করেছি, ঠিক আছে? ওকে, এবং যাই করি না কেন তার একটা প্রেজেন্টেশন
প্রেজেন্টেশন হচ্ছে চিত্র। আমরা যা করি না কেন, যত রকমের সম্পাদ্য উপপাদ্য করি না কেন, সব কিছুর প্রেজেন্টেশন ছিল চিত্র। চিত্র ব্যতীত আমরা কিচ্ছু করতে পারতাম না। নাও আমরা ক্লাস 11-12 ইন্টারমিডিয়েটে এসে আমরা যে জ্যামিতিটা শিখব সেই জ্যামিতির নাম হচ্ছে কার্টেসিয়ান জ্যামিতি। এটা ম্যাথমেটিশিয়ান রেনে দে কার্তেস এর নাম অনুসারে তৈরি করা হয়েছে। এখন এটাকে আবার অ্যানালিটিক্যাল জিওমেট্রিও বলা হয়। তাহলে ক্লাস 11-12 অর্থাৎ ইন্টারমিডিয়েটে আমরা যে কার্টেসিয়ান জ্যামিতি বা এই অ্যানালিটিক্যাল জ্যামিতি শিখব, এটার বিশেষত্ব কী, স্পেশাল কী জিনিস? স্পেশালিটি হচ্ছে এটা, আমরা এখানে যা কিছু শিখেছি, যেভাবে শিখেছি কিনা, প্রত্যেকটা জিনিস এখানে প্রযোজ্য এবং প্রত্যেকটা জিনিস আমরা ব্যবহার করব। যখন অঙ্ক করাবো তখন দেখবা পূর্বের সকল থিওরি এখানে কাজে লাগবে। কিন্তু এইখানে প্রেজেন্টেশনটা কিভাবে হতো? চিত্র। এইখানে প্রেজেন্টেশনটা হবে সমীকরণ। এখানে প্রেজেন্টেশনটা কিভাবে হবে? সমীকরণ। তার মানে আমরা যত রকমের থিওরি পড়েছি, প্রিভিয়াসলি যত রকমের থিওরি পড়েছি, এই সকল থিওরির প্রেজেন্টেশন আসবে সমীকরণের মাধ্যমে। সকল ধরনের প্রেজেন্টেশন, সকল ধরনের থিওরির। আচ্ছা, তাহলে এখন একটা যদি জিজ্ঞেস করি, সমীকরণ আসলে কিসের পার্ট? বীজগণিত না? সমীকরণ আসলে কিসের পার্ট? বীজগণিত। আচ্ছা, তাহলে আমরা এইখানে বলতে পারি আমরা বীজগণিতকে ব্যবহার করি কি প্রকাশের জন্য? জিওমেট্রি প্রকাশের জন্য। আমরা এখানে আমরা জানি সমীকরণ যেমন বীজগণিতে আছে, সমীকরণ কিন্তু ত্রিকোণমিতিতেও আছে, রাইট? ঠিক তাই আমরা এখানে ত্রিকোণমিতি দ্বারাও আমাদের জ্যামিতির বিভিন্ন থিওরামকে সমীকরণে রূপান্তরিত করব। তাহলে এক কথায় কি বলতে পারি যে আমাদের যে জিওমেট্রি বলতে আমরা এযাবৎকালীন যা চিনতাম, সেই জিওমেট্রি এর সাথে একটা ব্রিজ, অ্যালজেব্রা এবং ত্রিকোণমিতির একটা ব্রিজ তৈরি করতেছে কে? অ্যানালিটিক্যাল জিওমেট্রি, রাইট? আমরা এযাবৎকালীন যা জিওমেট্রি বলতে জানি, চিনি, সেগুলোর সাথে আমাদের জানা, শেখা বীজগণিত এবং ত্রিকোণমিতির মধ্যে একটা কানেকশন তৈরি করছে অ্যানালিটিক্যাল জিওমেট্রি, রাইট? এবং আমরা এটা খুব ভালো মতো করে জানি, পৃথিবীতে গণিতের উৎস, গণিতের সৃষ্টি কখন থেকে? যখন থেকে আমরা ভূমি পরিমাপ করা শিখেছি। ভূমি পরিমাপ মানে কি? জ্যামিতি। তার মানে গণিতের সকল শাখার উদ্ভব বা কানেকশন অবশ্যই জ্যামিতির সাথে রয়েছে, একদম বেসিক জ্যামিতির সাথে রয়েছে, ঠিক আছে? তাহলে কার্টেসিয়ান জিওমেট্রিতে আমরা আসলে কি শিখি? আমরা পুরো এন্টায়ার কার্টেসিয়ান জিওমেট্রিতে ইন্টারমিডিয়েট লেভেলে কি শিখব? তিনটা জিনিস শিখব। এক, পয়েন্ট; সেকেন্ড, লাইন; থার্ড, সার্কেল। এই পয়েন্টের উপরে ভিত্তি করেই, পয়েন্ট মানে বিন্দু, আমরা জানি সব কিছু কী দিয়ে শুরু? বিন্দু দিয়ে শুরু। তাহলে এখন বিন্দুকে স্যার প্রকাশ করেন, আপনি একটু ইসে প্রকাশ করেন, সমীকরণে প্রকাশ করেন। আপনারা প্রকাশ করবেন কয়দিন পরে। সো বিন্দুকে আমরা এখন প্রকাশ করতে পারি 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 0k ক্যাপ। এটার মানে কিছুই বুঝবেন না, এটা ভেক্টর প্রেজেন্টেশন। এটা ভেক্টর প্রেজেন্টেশন, কিছুই বুঝবেন না। কিন্তু এই যে পয়েন্ট বলতে আমরা যে বুঝতাম, চিনতাম একটা ডট, তার সমীকরণিক প্রেজেন্টেশন আমাদের কাছে এখন আছে, ঠিক আছে? ওকে। এরপরে লাইন, এবং অবশ্যই আমরা এখানে স্ট্রেট লাইনের কথাই বলতেছি, কার্ভ লাইনের কথা বলতেছি না।
লাইন বলতে আমরা স্ট্রেট লাইনের কথাই বলতেছি। তাহলে লাইন বলতে বা রেখা বলতে আমাদের মাথায় একটা সরল রেখার চিত্র যদি আসে, এখন আমাদের মাথায় ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 বললে আমাদের মাথায় সরলরেখার চিত্রটা আসতে হবে। আমরা আর সরলরেখার চিত্র আঁকবো না, ঠিক আছে? আমরা বৃত্ত বলতে আমরা বৃত্তের সমীকরণ দুই ধরনের বৃত্ত, আমরা দুইটা সমীকরণ দিয়ে বৃত্ত প্রকাশ করতে পারি। তার মধ্যে তোমাদের পরিচিত যে সূত্র সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। চেনার কথা। আচ্ছা, তাহলে বৃত্তকে প্রকাশ করতে গেলে আমরা এভাবে সমীকরণ দিয়ে প্রকাশ করব। বৃত্তের আরও একটা আদর্শ সমীকরণ রয়েছে, সেটাতে আমরা যখন বৃত্ত করাবো তখন যাব, এখন না। তাহলে আমি আসলে বুঝাইতে চাচ্ছি কি, আমরা বুঝাইতে চাচ্ছি এগুলো তিনটা আলাদা আলাদা চ্যাপ্টার। এই শুধু স্ট্রেট লাইন, এই সমীকরণের উপর ভিত্তি করে তোমার 7টা চ্যাপ্টার, ঠিক আছে? এটার উপর ভিত্তি করে তোমার 2টা চ্যাপ্টার। ওকে, আচ্ছা। তো এইটা বোঝানোর কারণ কি, আমি জাস্ট প্রথমেই পার্থক্যটা বুঝাইতে চাচ্ছি যে তুমি যে জ্যামিতির সাথে পরিচিত আর আমরা এখন যে জ্যামিতি করব দুইটা সেম না, কিন্তু তোমার শেখা জ্যামিতির প্রত্যেকটা জিনিস আমার কাজে লাগবে, আমাদের কাজে লাগবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে আমরা যখনই আমি যা কিছু পড়াই তার আগে আমি একটু হিস্ট্রিটা বলার চেষ্টা করি। কারণ হচ্ছে এইটা বোঝানোর জন্য যে এটা কিভাবে তৈরি হয়েছে, এটার গুরুত্বটা কি, এইটা বোঝা যেন আমরা এটার প্রতি রেসপেক্টটা থাকে। আমরা বলেছি যে আমরা যে জ্যামিতিটা করতে যাচ্ছি তাকে আমরা কার্টেসিয়ান জ্যামিতি বলি, যা ফরাসি ম্যাথমেটিশিয়ান রেনে দেকার্তেস এর নামানুসারে করা হয়েছে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, রেনে দেকার্তেস সাহেব এমন কি করেছিলেন যার কারণে জ্যামিতির একটা নতুন শাখা তৈরি হলো? নিশ্চয়ই খুব স্পেশাল কিছু একটা। ফাইন, সেই জিনিসটাই আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখন চিন্তা করেন আপনারা যদি কোনো একটা রুম বা ঘরের কর্নারের দিকে তাকান, যদি কোনো একটা রুমের ঘর নিচে বলেন উপরে বলেন কর্নারের দিকে যদি তাকান, যেটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা কয়টা রেখা আমি চিন্তা করতে পারি? ডেফিনেটলি 3টা। আপনারা যে কোনো পয়েন্টের দিকে তাকান, তাহলে আমরা নিচের দিকে যদি দেখি তাহলে আমরা দেখব উপরের দিকে একটা লাইন উঠে গেছে, রাইট? এখান থেকে একটা লাইন উঠে গেছে, রাইট? এবং আরেকটা লাইন কিভাবে রয়েছে? এইটার উপরে এভাবে, তাই না? আমরা যদি রুমের একটা কর্নারের দিকে চিন্তা করি, এভাবে আছে না? অর্থাৎ এক কথায় যদি আমি বলি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কিন্তু এই উচ্চতাটাকে আমি এখন বোর্ডের সামনে তো এরকম এতে বুঝাতে পারবো না, পারবো? তার জন্য আমরা এটাকে এভাবে দিয়ে আমরা বলি এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা আমাদের মূল বিন্দু। তোমরা যখন ফিজিক্সে প্রথম ভেক্টর পড়বা তখন তোমরা এই ডায়াগ্রামটা দিয়ে তোমরা শুরু করবা। এই ডায়াগ্রামটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স ফ্রেম। এই মূল বিন্দু যেটা, এটাকে আমরা বলি প্রসঙ্গ বিন্দু, রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? কেন? আমরা ত্রিমাত্রিক জগতে বাস করি, ইয়েস অর নো? তাহলে ত্রিমাত্রিক জগতে আমরা যে কোনো বস্তুর অবস্থান বোঝানোর জন্য, ত্রিমাত্রিক জগতে যে কোনো বস্তুর অবস্থান বোঝানোর জন্য আমাদের 3টা মান দরকার: দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর এবং উচ্চতা বরাবর। আমরা এতদিন যে স্থানাঙ্ক জ্যামিতি করে আসছি 9-10-এ, সেখানে আমরা 2টা মাত্রা নিয়ে কাজ করেছি, দৈর্ঘ্য এবং প্রস্থ। এই যে 2টা মাত্রা নিয়ে কাজ করেছি, তার মানে আমরা একটা তল বরাবর সীমাবদ্ধ ছিলাম, ইয়েস অর নো? একটা তল বরাবর সীমাবদ্ধ ছিলাম। এখন সেই তল থেকে আমরা 3D অর্থাৎ 3টা ডাইমেনশনে চলে আসব, ঠিক আছে? তাহলে আমরা যে জিনিসটা ব্যাখ্যা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ইংরেজিতে যদি বলি 3 ডাইমেনশনাল
কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমি আসলে তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব যে কেন আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে তিনটা মেজারমেন্ট অ্যাটলিস্ট লাগে একটা পয়েন্টকে নির্দেশ করার জন্য। কিন্তু আমরা চ্যাপ্টার করতেছি কি 3.1 সরলরেখা। এই চ্যাপ্টারে বা 3.1 থেকে 3.7 পর্যন্ত আমরা দ্বিমাত্রিক কাঠামো নিয়েই পড়াশোনা করব। ত্রিমাত্রিক কাঠামো নিয়ে আমরা পড়াশোনা করব আমাদের ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার, যে চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর, এবং এটা তোমরা ফিজিক্সে শিখে আসবা। বাট আমি এই 3 ডাইমেনশনের গুরুত্বটা এখানে বুঝাবো, কারণ 3 ডাইমেনশনের গুরুত্ব বুঝলে তারপরে আমরা 2 ডাইমেনশনে আসব। 2 ডাইমেনশন ভালো করে যদি শিখি তাহলে আমরা 3 ডাইমেনশন এক্সপ্লোর করতে পারবো। এই চ্যাপ্টারটা 3.1 ইমিডিয়েটলি শুরু করার পিছনে কারণ এইটা, তোমরা টুডে অর টুমোরো তোমরা ভেক্টর পড়তে যাচ্ছ, যেখানেই শুরু করো না কেন। সেই জন্য আমাদের মাত্রার যে বিষয়টা সেটা বুঝতে হবে। খুব ছোট্ট একটা ঘটনা, খুব ছোট্ট একটা গল্প। ওকে, এখন আমরা আবার একটু রেনে দেকার্তেস সাহেবের কাছে ফেরত আসি। রেনে দেকার্তেস সাহেব তার রুমের মধ্যে একটা মাছি উঠতেছিল। সে সেই মাছিটার পজিশন ব্যাখ্যা করতে চাইছে যে আমি আমার ম্যাথমেটিক্স দিয়ে আমি এই মাছিটার অবস্থান নির্ণয় করতে চাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে সে যখন আমাদের জানা জ্যামিতি দিয়ে সেই মাছিটার অবস্থান নির্ণয় করতে চেয়েছে তখন সে পারেনি। তখন সে তার রুমের কোনো একটা কর্নারের সাপেক্ষে ঠিক এইভাবে যখন কল্পনা করলো, যেমন আমি যদি বলি এই মার্কারের এই মাথা এটা একটা পয়েন্ট, এই রুমের সাপেক্ষে আমি এই পয়েন্টটাতে আসতে চাই ওই পয়েন্টের সাপেক্ষে, কথার কথা। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমি এই দিকে যাব, রাইট, একটা অক্ষ এক্স ওয়াই ভুলে যাই, এই বরাবর যাব, এই বরাবর আসব, তারপরে নিচে নামবো, তাহলে আমি এই পজিশনটা যেতে পারবো, রাইট। এখন তুমি কোশ্চেন করতেই পারো যে আমি কর্নার থেকে একদম ডিরেক্ট কর্নার বরাবর কেন আসলাম না? সেটা কোনো মাত্রা না, কিন্তু সেটা কিন্তু তুমি 3 ডাইমেনশনালে মুভ করতেছো, রাইট। আমি যদি বলি তোমাদের জানা জিনিস, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে যাওয়ার পিওর জ্যামিতিক ওয়ে কি? অবশ্যই তুমি মূল বিন্দু থেকে ডান পাশে এক্স অক্ষ বরাবর যাবা এবং উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর আসবা। এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট থেকে, অর্থাৎ মূল বিন্দু থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার পিওর সিস্টেম। এখন তুমি ডেফিনেটলি এইভাবে যেতে পারো, কিন্তু সেইটা কি জ্যামিতিক ওয়েতে তুমি গেলা? কথাটা কি বুঝাতে পারছি? তাহলে আবার বলি যে তুমি যখনই কোনো একটা 3 ডাইমেনশনাল জায়গায় তুমি একটা পয়েন্টকে নির্দেশ করতে চাইবা, তখন তোমার অবশ্যই 3টা মাত্রা লাগবে, 3টা মেজারমেন্ট লাগবে। এখন 3টা মেজারমেন্টের কোনোটাকে তুমি এক্স, কোনোটাকে ওয়াই, কোনোটাকে জেড ধরবে, বাট অবশ্যই এক্স ওয়াই জেডই ধরতে হবে। কথাটা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে এখন সো রেনে দেকার্তেস সাহেব এইভাবে আসলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার উদ্ভাবন করেন। ফার্স্ট অফ অল সে 3 ডাইমেনশন আগে আবিষ্কার করে, 3 ডাইমেনশনাল জ্যামিতি আগে আবিষ্কার করে। এরপরে সেখান থেকে একটা ডাইমেনশন বাদ দিয়ে আমরা তল বরাবর ক্যালকুলেশন শুরু করি 2 ডাইমেনশনে। ঠিক আছে, আচ্ছা, সিম্পল একটা জিনিস চিন্তা করো যে আমরা ধরো এটা একটা রুম, ঠিক আছে, এখানে একটা দরজা আছে, আমার আঁকার হাত খুব বেশি ভালো না, ঠিক আছে। এখন ক্লাসে একটা বেঞ্চে 3টা স্টুডেন্ট বসে আছে, ঠিক আছে, 3টা স্টুডেন্ট বসে আছে। সো ধরো এদের নাম আবুল, বাবুল, কাবুল, ঠিক আছে। আচ্ছা, এখন নতুন একটা স্টুডেন্ট আসলো, নাম ধরো ফাবুল, ঠিক আছে। এখন টিচার বাইরে দাঁড়ানো, না টিচারের নাম টিচারই, ঠিক আছে। এখন টিচার বলল, সিম্পল চিন্তা করো,
টিচার বলল সাবুলকে যে ক্লাস থেকে যে কাবুলকে ডেকে নিয়ে আসো। সাবুল আজকে নতুন আসছে, সে চেনে না কাবুলকে, বোঝার চেষ্টা করো, হ্যাঁ কাবুলকে চেনে না। তো স্যার বলল যে বোর্ড থেকে, এখানে হোয়াইট বোর্ড আছে, বোর্ড থেকে 1 মিটার দূরে আছে এমন মানুষ হচ্ছে কাবুল। এখন সাবুল যখন আসলো সে দেখলো বোর্ড থেকে 3 জনই 1 মিটার দূরে, রাইট, হোয়াইট বোর্ড থেকে। সে কি কাবুলকে পাবে? তাহলে তাকে একটা ইনফরমেশন দেওয়া হলো, কিন্তু সে কাবুলকে পেল না। সাবুল গেল আবার টিচারের কাছে। আচ্ছা, টিচার বলল ঠিক আছে, যেহেতু 3 জনই 1 মিটার দূরে আছে, তুমি কি করো, বাম পাশের দেয়াল থেকে 10 মিটার দূরে আছে বা 5 মিটার দূরে আছে, সে হচ্ছে কাবুল। এখন বাবুল কি করলো, এই জিনিসটা বুঝতে পেরে কাবুলের মাথার উপর উঠে নাচতে শুরু করলো। ঠিক আছে, ধারের উপর উঠে নাচতে শুরু করলো। তাহলে এখন চিন্তা করো, তো সাবুল কি করবে, সে দেখতেছে বোর্ড থেকে 1 মিটার সামনে এবং বাম পাশের দেয়াল থেকে 5 মিটার ডানে কয়জন ব্যক্তি পাবে? 2 জন। সে কি কাবুলকে পাচ্ছে না? টিচারের কাছে গেল, টিচার আবার বুঝলো যে ফাইজলামি শুরু করছে। আচ্ছা, তখন টিচার বলল ঠিক আছে, যেহেতু পাচ্ছ না তাহলে আরেকটা ইনফরমেশন দেই, ছাদ থেকে 2 মিটার নিচে আছে। তাহলে এখন কি আমরা পার্টিকুলারলি কাবুলকে খুঁজে পাবো না? রাইট। তো এই ইনসিডেন্টটা দিয়ে আসলে কি বোঝাতে চেষ্টা করলাম? বোঝাতে চেষ্টা করলাম যে আমরা আমাদের ত্রিমাত্রিক জগতে যে কোনো বস্তুর অবস্থান, যে কোনো ব্যক্তির অবস্থান নির্দেশ করার জন্য অবশ্যই আমাদের 3টা মেজারমেন্ট লাগবে। এইটুকু কি বুঝতে পারছি? এইটুকু কি বুঝতে পারছি? ফাইন। এটুককে কিভাবে নোট ডাউন করবা তুমি জানো, এটাকে কিভাবে নোট ডাউন করবা তুমি জানো, এই ঘটনাটাকে। ফাইন, আমরা চলে যাচ্ছি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। সো আমাদের ত্রিমাত্রিক কাঠামো থেকে আমরা একটা মাত্রাকে স্কিপ করে আমরা দ্বিমাত্রিক কাঠামোতে আসছি। এইটার কারণ কি? ত্রিমাত্রিক কাঠামো বোঝার জন্য আমাদের আগে দ্বিমাত্রিক কাঠামো ভালো করে বুঝতে হবে। সেই জন্য আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাতে আসছি। সো ইংরেজিতে এটাকে আমরা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম বলি। এটা হচ্ছে আমাদের ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3, যেটাকে আমরা স্ট্রেট লাইন বা সরল রেখা চ্যাপ্টার নামে অভিহিত করে থাকি। ঠিক আছে, দেখো বইতেও কিন্তু 3 ডাইমেনশন ভেক্টর চ্যাপ্টার 2 আগে, তারপরে চ্যাপ্টার 3। ঠিক আছে, তোমরা 9-10-এ যে ভেক্টর শিখে আসছো সেখানে শুধুমাত্র ভেক্টরে কি শিখে আসছো? জ্যামিতিক প্রেজেন্টেশন। সেখানে তোমরা ভেক্টর দিয়ে কিন্তু কোনো মানের অঙ্ক করোনি। আমাদের এখন ভেক্টরের মান যে অংশটা সেটা হচ্ছে জ্যামিতিক প্রেজেন্টেশন তো আছেই, তার সাথে সাথে হচ্ছে মানের অঙ্ক দেখবে সামনে। ওকে ফাইন। এখন আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার কথা যদি বলি, তাহলে আমরা এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক কাঠামোর মোটামুটি সবই জানি, সবই চিনি। ইয়েস অর নো? এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আমরা যখন ত্রিকোণমিতি শুরু করেছি তখনও এটার কথা আমরা বলেছি, চতুর্ভাগ, চৌকোণ। এটার প্রথম চতুর্ভাগ, এটার সাংকেতিক চিহ্ন প্লাস প্লাস মান প্রকাশের জন্য। এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা মাইনাস প্লাস। তারপরে এটা তৃতীয় চতুর্ভাগ, এটা মাইনাস মাইনাস। এটা চতুর্থ চতুর্ভাগ, তার মান প্লাস মাইনাস। এবং এটা কিসের উপরে ভিত্তি করে? ও এক্সকে প্রধান অক্ষ ধরে, প্রধান অক্ষের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন তথা পজিটিভ ঘূর্ণনের মাধ্যমে আমরা এই ঘরগুলোকে নির্দেশ করি। এবং মূলবিন্দু থেকে এক্স অক্ষের মূলবিন্দু থেকে ডানে এক্স অক্ষের মান অলওয়েজ পজিটিভ, মূলবিন্দু থেকে বামে এক্স অক্ষের মান অলওয়েজ নেগেটিভ, মূলবিন্দু থেকে
এক্স অক্ষের উপরের দিকে ওয়াই এর মান পজিটিভ, মূলবিন্দু থেকে এক্স অক্ষের নিচের দিকে ওয়াই এর মান নেগেটিভ, এগুলো আমরা জানি, রাইট? এখন আমার কথা হচ্ছে এখানে যদি আমরা একটা পজিশনকে দেখাতে চাই, সাপোজ 3,2, এটা একটা পয়েন্ট, তাহলে এই যে 3,2 এইটাই হচ্ছে আমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক কাঠামোর দুইটা মান। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামোতে আমার কয়টা মান লাগবে? 3টা। সেই 3টা যে মান, এইটাকেই আমরা আই জে কে দ্বারা প্রকাশ করব, পরে শিখবে। এখন আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করব? এটাকে আমরা এখন আপাতত এই পুরো এন্টায়ার 3 চ্যাপ্টারে আমরা এটাকে কোনো আই জে দ্বারা প্রকাশ করি না, কিন্তু যখন আমরা চ্যাপ্টার 2 শিখে যাব ভেক্টর, তখন এই এক্স ওয়াই অর্থাৎ এই যে 3,2 এটাকেও আমরা আই জে দ্বারা প্রকাশ করা শিখব পরে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখানে আমরা প্রথম মানটাকে অবশ্যই কি বলি? এক্স, এবং দ্বিতীয় মানটাকে অবশ্যই কি বলি? ওয়াইকে তো আর আগে লিখতে পারি না, খুব বেসিক জিনিস। এখন এক্সটাকে আমরা কি বলি? বাংলায় ভুজ, রাইট? এটার ইংরেজিতে আমরা এটাকে বলি অ্যাবসিসা, অ্যান্ড ওয়াই এটাকে আমরা বলি কোটি, এবং এটাকে আমরা বলি অর্ডিনেট, রাইট? ওকে, এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে দুইটা পার্ট আছে। আমরা এই যে দুইটা পার্ট দেখতেছি না, এই যে একটা পার্ট দেখতেছি, এইটার মূল উদ্দেশ্যটা কি আসলে? এটার মূল উদ্দেশ্য হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে পুরা স্থানাঙ্ক ব্যবস্থায় অপর আরেকটা বিন্দুর পজিশনকে খুঁজে বের করা। ইয়েস অর নো? আবারও বলছি, মূল বিন্দুর সাপেক্ষে পুরা স্থানাঙ্ক ব্যবস্থায় এরকম একটা পয়েন্টকে খুঁজে বের করাই হচ্ছে আমার স্থানাঙ্ক ব্যবস্থার মূল টার্গেট। এরপরে অঙ্ক কি হবে সেটা পরের কথা। ইয়েস অর নো? এই যে মূল বিন্দু থেকে স্থানাঙ্ক ব্যবস্থায় অন্য একটা বিন্দুকে খুঁজে বের করা, এটার টোটাল দুইটা পদ্ধতি রয়েছে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাতেই টোটাল দুইটা পদ্ধতি রয়েছে। এই দুইটা পদ্ধতির একটা পদ্ধতিকে আমরা বলি হচ্ছে কার্টেসিয়ান পদ্ধতি, যেখানে আমরা একটা পয়েন্টকে প্রেজেন্ট করি এক্স এবং ওয়াই দ্বারা, এবং আরেকটা পদ্ধতি হচ্ছে পোলার পদ্ধতি। এটাকে আমরা একটা পয়েন্টকে নির্দেশ করি আর এবং থিটা দ্বারা। আর এবং থিটা কি সেটা পরের আলোচনা। সেবা কল দিচ্ছে তোমার বাসা থেকে, সম্ভবত তুমি নাম্বারে ফোন দাও, ঠিক আছে? সো এই যে পোলার কাঠামো, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়াশোনা করব, আজকে না। আমরা কার্টেসীয় কাঠামো, ওই যে বললাম আমরা জানা জিনিসের মধ্যে আগে থাকি, অজানা জিনিস নতুন জিনিসে আমরা যাই আস্তে আস্তে। আচ্ছা, এই হচ্ছে আমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ভুজ, কোটি, এগুলো আমরা চিনি, ফাইন। আচ্ছা, এখন আমরা চাই যে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক কাঠামোর আমরা পুরো এন্টায়ার 9-10 হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি কী দিয়ে কভার করেছি? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দিয়ে। আর অনেক সূত্র আসছে, শুরুটা কি দিয়ে করেছি? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ফাইন। সাপোজ চিন্তা করি আমার এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, রাইট? এই বিন্দুটাকে আমি নির্দেশ করতেছি এ, এক্স কমা x1 কমা y1, এইটা একটা বিন্দু, এটাকে নির্দেশ করছি x2 কমা y2 দ্বারা। ইয়েস অর নো? হ্যাঁ কি না? আচ্ছা, এখন আমরা কি চাই? আমরা চাই এ আর বি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করতে। আমি মাঝখানে এ আর বি এর মধ্যে লম্বা একটা লাইন টানলাম, এই দূরত্বটা চাই, কিন্তু এই দূরত্বটা বের করার সূত্রও আমি জানি, এবং এটাও আমি জানি যে তোমরাও এটা জানো, বাট আমি এই জিনিসটা আবার একটু রিক্যাপ করতে চাই। আমরা পেলাম কিভাবে এই জিনিসটা? আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে পেয়েছি, আমরা ত্রিকোণমিতি ব্যবহার করেছি, আমরা পিথাগোরাস ব্যবহার করেছি, অনেক কিছু আসছে এই জায়গায়, ঠিক আছে? কিভাবে? দেখো, এই যে এই বিন্দুটাকে যদি আমি মূল বিন্দু থেকে চিহ্নিত করতে চাই, আমাকে কি করতে হবে বলো? মূল বিন্দু থেকে আমাকে এই বরাবর যেতে হবে ফার্স্ট অফ অল, তারপরে এই বরাবর উঠতে হবে, হ্যাঁ কি না? তো এই যে মূল বিন্দু থেকে এতটুকু অংশ গেলাম, আমরা এটাকে এখানেও লিখে রাখি। তাহলে আমি এটাকে নাম দিলাম
এই পয়েন্টটাকে নাম দিলাম এম বোঝার জন্য, এই পয়েন্টটাকে নাম দিলাম পি বোঝার জন্য, ঠিক আছে। সিমিলারলি আমি বি বিন্দুতে পৌঁছাইতে চাই, বি বিন্দুতে পৌঁছানোর জন্য শুরুটা আমার কোত্থেকে করতে হবে? অবশ্যই মূল বিন্দু থেকে। তাহলে মূল বিন্দু থেকে আমরা এই পয়েন্ট পর্যন্ত গেলাম, সাপোজ দিস ইজ এন, এবং এখান থেকে এই বরাবর আমাকে আসতে হলো। এখন এই ও থেকে এন জিনিসটাকে উপরে দেখানোর জন্য আমি ওয়াই অক্ষের উপরে বি থেকে কিউ একটা লম্ব রেখে রাখি। এখানে প্রত্যেকটা লম্ব নিঃসন্দেহে, কোনো সন্দেহ আছে? এখানে এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব, রাইট? তাহলে কি করলাম আসলে? আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, এ আর বি। তাহলে এ বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম, ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকলাম, এ এম এ পি। বি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম, কিউ ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকলাম, বি এন বি কিউ। ওকে, এখন আমরা এ বিন্দু থেকে আরেকটা এক্সট্রা লম্ব আঁকবো, সেটা হচ্ছে বি এন এর উপরে। এ বিন্দু থেকে আরেকটা এক্সট্রা লম্ব আঁকলাম আমরা বি এন এর উপরে, সেটার নাম দিলাম এসি, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলো, এই যে ও এম অংশটা, এই যে শুধু ও এম, এই যে এতটুকু, এইটুকু অংশকে আমি যদি x1 বলি, ভুল হবে? কেন ভুল হবে না? কারণ আসলে এই এ বিন্দুতে যাওয়ার জন্য এইটুকুই আমার x1, রাইট? আচ্ছা, এই যে ও এন অংশটুকু, এইটুকুকে যদি আমি x2 বলি, ভুল হবে না? কারণ এই বি বিন্দুতে যাওয়ার জন্য ও থেকে এন পর্যন্ত এইটাই আমার x2, রাইট? তাহলে বলো তো এম এন অংশটুকু কত? এম এন অংশটুকু কত? ডেফিনেটলি x2 মাইনাস x1, রাইট? এখন বলো এম এন অংশটাই কি আসলে এসি অংশটা নয় কি? এম এন অংশটাই কি আসলে এসি অংশটা নয় কি? তাহলে আমরা এটাকে x2 মাইনাস x1 বলতে পারছি, এসি অংশটাকে। ইয়েস অর নো? সিমিলারলি আমরা মূল বিন্দু থেকে এ বিন্দুতে পাওয়ার জন্য আমরা এই যে ওপি পর্যন্ত দূরত্বটা গিয়েছি, এই দূরত্বটাকে আমরা কি y1 বলতে পারি, রাইট? আচ্ছা, মূল বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য ওয়াই অক্ষ বরাবর আমরা যে দূরত্বটা গিয়েছি সেটাকে আমরা y2 বলতে পারি। ইয়েস অর নো? এখন তাহলে এই যে কিউপি অংশটুকু, এই কিউপি অংশটুকুকে ইজিলি আমরা কি বলতে পারি? এটা হচ্ছে y2 মাইনাস y1, হ্যাঁ কি না? y2 মাইনাস y1। তাহলে এখানে কিউপি অংশ যতটুকু, বিসি অংশও কি ততটুকু নয় কি? তাহলে বিসি অংশটুকু কি হবে? y2 মাইনাস y1, হ্যাঁ কি না? ইয়েস অর নো? আচ্ছা, ফাইন। তাহলে এখন আসো, যেহেতু আমরা এসি অংশ এবং বিসি অংশ পেয়ে গেছি, বলো ত্রিভুজ এবিসি কি সমকোণী ত্রিভুজ কিনা? তাহলে সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তাহলে পিথাগোরাস অনুযায়ী এ বি আমার কি? অতিভুজ। তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বলা যায়। তাহলে এখন বলো এসি মানে কি? x2 মাইনাস x1 তার উপরে হোল স্কোয়ার। বিসি মানে কি? y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে এ বি এর মান কত আসবে? এই টোটালটার উপরে রুট, হ্যাঁ কি না? তাহলে এ আর বি বিন্দু পাওয়ার জন্য, এ বি বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পাওয়ার জন্য এক্স অক্ষের স্থানাঙ্ক দ্বয়ের পার্থক্যের বর্গ প্লাস ওয়াই অক্ষের স্থানাঙ্ক দ্বয়ের পার্থক্যের বর্গ এর সমষ্টির বর্গমূল, বাংলায় যদি এক্সপ্লেন করি। এবং এটা আমরা কিভাবে পেয়েছি? পিথাগোরাস কিন্তু আমার অ্যাপ্লাই করতে হয়েছে, রাইট? পিথাগোরাস কি আমার কার্টেসিয়ান জ্যামিতি না ইউক্লিডিয়ান জ্যামিতি? ইউক্লিডিয়ান জ্যামিতি। কথা কি বুঝাতে পারছি? পিথাগোরাস আমার ইউক্লিডিয়ান জ্যামিতি, রাইট? বলো এটা কি আমাদের জানা জিনিস? তাহলে এটাকে আমরা যদি হেডিং দিতে চাই আজকের এইটুকু আলোচ্য, তাহলে আমাকে কি আলোচনা দিতে হয়? যে কার্টেসিয়ান, এটা কিন্তু কার্টেসিয়ান, আবারও বলতেছি, কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায়, উপরে লিখো, কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর মধ্যবর্তী
দৈর্ঘ্য বা দূরত্ব নির্ণয়, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, আমি আবারও বলতেছি এটা কিন্তু কার্টেসিয়ান পদ্ধতিতে, পোলার পদ্ধতিতে সূত্র কিন্তু চেঞ্জ হবে, পোলার পদ্ধতিতে কিন্তু সূত্র চেঞ্জ হবে। আমি কি বুঝাইতে পারছি? আবারও বলছি, কার্টেসিয়ান পদ্ধতিতে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় আমরা এভাবে করে থাকি। ক্লিয়ার? ওকে, এখন 9-10 স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা কেমন ধরনের ম্যাথ শিখে আসছি একটু বলো তো, একটু মনে করে দেখো। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে আসছি কিনা। তিনটা বিন্দু দেওয়া আছে, প্রমাণ করো ত্রিভুজটি সমবাহু, প্রমাণ করো ত্রিভুজটি সমদ্বিবাহু, রাইট? প্রমাণ করো ত্রিভুজটি সমকোণী। চারটা বিন্দু দেওয়া আছে, প্রমাণ করো এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা রম্বস। করে আসছি কিনা? তাহলে আমাদের এন্টায়ার বইয়ের অর্ধেক অঙ্ক এইগুলা, চ্যাপ্টার 3.1, সেগুলো আমি এখানে করাবো না। বই খোলো, 3.1 খোলো, 3.1 খুলছি। আচ্ছা, এখন আমরা 5 নম্বর প্রশ্ন পড়ি, 1, 2, 3, 4 পরে ওগুলো আমি করাবো। 5 নম্বর প্রশ্ন পড়ি, কি বলা আছে? নিচের বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। বলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কি দেওয়া আছে? কার্টেসিয়ান বিন্দু দেওয়া আছে, সেখান থেকে আমরা কি বের করতে পারবো? দূরত্ব বের করতে পারবো। 4 নাম্বারটা দেখো, কার্টেসিয়ান দূরত্ব না, 3,120 ডিগ্রি, এটা কিন্তু আমার পোলার দূরত্ব। তাহলে পোলার কার্টেসিয়ান পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দূরত্ব নির্ণয়ের টেকনিক কিন্তু আলাদা। কথা কি বুঝাতে পারছি? তো আমরা সেটা শিখব। তাহলে বলো 5-এর 1, 2, 3 করে ফেলা যাবে? দাগ দাও, পেন্সিল দিয়ে দাগ দাও, অথবা কাগজে খাতায় লিখো। 5-এর 1, 2, 3, 5-এর 1, 2, 3 লিখছি। আচ্ছা, 7-এর 6 বাদ দেই, 7-এ আসি। 7-এর 1 আর 2 নম্বর প্রশ্ন দেখো তো, 2-3টা করে বিন্দু দেওয়া আছে, দেখাইতে বলছে ত্রিভুজটি কেমন? সমবাহু। বলো পারি? লেখো 7-এর 1, 2। আচ্ছা, 7-এর 3 নাম্বারটা পারবা না, কারণ এটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, তারপরে 7-এর 4 থেকে 7-এর একদম 9 পর্যন্ত, 7-এর 4 থেকে 7-এর 9 পর্যন্ত, 7-এর 4 থেকে 7-এর 9 পর্যন্ত, 7-এর 4 থেকে 7-এর 9 পর্যন্ত প্রশ্নগুলো এখনই পড়ো। দেখো 7-এর 4 নম্বরে দেখাইতে বলছে সমকোণী ত্রিভুজ, 5 নম্বরে দেখাইতে বলছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, 6 নম্বরে দেখাইতে বলছে রম্বস, 7 নম্বরে দেখাইতে বলছে বর্গ, 8 নম্বরে দেখাতে বলছে আয়ত, 9 নম্বরে দেখাতে বলছে সামান্তরিক। তাহলে বলো, আমি একটু সিম্পল আলোচনা করে দেই। সমবাহু ত্রিভুজ দেখানোর জন্য আমাকে কি করতে হয়? 3 বাহুর মান পরস্পর সমান দেখাইতে হয়। ইয়েস অর নো? সমদ্বিবাহু ত্রিভুজের জন্য কি দেখাইতে হয়? 2 বাহুর মান সমান দেখাইতে হয়, হ্যাঁ কি না? আয়তক্ষেত্রের জন্য কি দেখাইতে হয়? বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান। সামান্তরিকের জন্য কি দেখাইতে হয়? বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান কিন্তু কর্ণদ্বয় পরস্পর সমান নয়। বর্গক্ষেত্রের জন্য কি দেখাইতে হয়? 4টা বাহু পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান। রম্বসের জন্য কি দেখাইতে হয়? 4টা বাহু পরস্পর সমান কিন্তু কর্ণদ্বয় সমান নয়। ইয়েস অর নো? এবং সবগুলোর ক্ষেত্রে কনসেপ্ট কি? এই 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এবং এই সবগুলো অঙ্ক কি 9-10 করে আসছে? ইয়েস অর নো? তাহলে যেগুলো লেখা দিছি এগুলো আজকে যে খাতায় নোট করে ফেলবো। ক্লিয়ার? ডেইলি নোট ডেইলি কমপ্লিট করব। আজকে এতটুকু।